দক্ষিণ এশিয়াতে এই বেঙ্গালি জনপদের যে ন্যাশন আকারে আমরা কতটুকু স্ট্রেংথেন করতে পারি, এবং স্টেট আকারে যে আমাদের ফরেন পলিসির ক্ষেত্রে ইনস্টিটিউশন গুলো রয়েছে, এবং আমাদের কিন্তু নতুন করে এই পর্যন্ত ভালো ভালো স্ট্র্যাটেজিক যে রয়েছে এগুলো গড়ে উঠে নাই। আপনি যদি ইন্ডিয়া অথবা অন্যান্য জায়গা দেখতে পারেন, তাদের অবজার্ভার ফাউন্ডেশন, ভালো ভালো ফাউন্ডেশন রয়েছে, তারা বেশ গুছালো ভাবে কাজ করছে। কিন্তু বাংলাদেশে আমিও লাস্ট ইউনিভার্সিটি টাইমে যখন আমি এগুলোতে কাজ করতে গিয়েছিলাম, ওই ধরনের ভালো কোনো রিসোর্সফুল পার্সন রয়েছে, কিন্তু তাদের ওই অবকাঠামো খাত বা এই জায়গাতে হলো কাজের সুযোগ সৃষ্টি এ পর্যন্ত বাংলাদেশে করা হয় না। ইনশাল্লাহ আমরা যদি ভবিষ্যতে কোনো জায়গায় সুযোগ পাই, তাহলে আমরা এই বিষয়গুলোতে ফোকাস করবো, এবং আমরা সেই জায়গাতে খুব মানে নিজেদের জায়গা থেকে একদম হার্ট থেকে কাজ করার চেষ্টা করবো। আদারওয়াইজ উই কান্ট সার্ভাইভ ইন দিস নিউ ওয়ার্ল্ড স্টেজ বা ওয়ার্ডার যেটা রয়েছে, সেটাতে সার্ভাইভ করতে পারবো না। সো আমরা বলি যে আমাদের একদম যেটা ইউনুস স্যার গতকালকে বলেছিলেন, যে আপনারা আমাদের কাছে করিডোর চাচ্ছেন, আমাদেরও তো একটু মন চায় যে একটু হিমালয় যাওয়ার জন্য, ঘুরতে হোক অথবা ব্যবসা বাণিজ্য করার জন্যই হোক। তো হিমালয় থেকে যদি একদম বে অফ বেঙ্গল পর্যন্ত একটি রুট করা যায় বা একটি ট্রান্স রুট করা যায়, সেখানে যদি আমাদের পণ্য ওঠানামা থেকে আমরা যদি সেই পণ্যগুলা নেপাল, ভুটান, চীনে যদি করতে পারি, এটা যেটা হলো পাকিস্তান সেই জায়গাটা তাদের রোড ইনিশিয়েটিভের মধ্যে করে নিয়েছে, আমরা হয়তো বা সেটা থেকে আরো বেশ উপকৃত পাবো। সো আমাদের গত 15 বছরে যেটা হয়েছে, আমরা সবকিছু আসলে দিয়ে গিয়েছি। এবং আমাদের 71 সালে যেটা হয়েছিল যে আমরা 72 সালে এসে একটি দেশের কাছে আমাদের ফরেন পলিসি হলে বিক্রি করে দিয়েছিলাম, এবং সেই জায়গা থেকে আজ পর্যন্ত আমরা উঠে দাঁড়াইনি। আমরা একটি দেশের সেবাদাস হিসাবে এবং সাব হিসাবে নিজেদেরকে অ্যাক্ট করার চেষ্টা করেছি। বিশ্ব গ্লোবাল স্টেজে আমাদেরকে অ্যালাই হতে পারে কিভাবে কি হতে পারে সেটা আমরা খোঁজার চেষ্টা করি নাই। এবং পরবর্তীতে এটার এক্সটেনশন কিন্তু আমরা গত 15 বছরে দেখেছি। এবং তারা যে এখন ওয়ার্ল্ড এক্সিস্ট করতেছে, এই ধরনের খুনিরা, তারা কিন্তু সেই জায়গায় আমাদের নিয়ে গিয়ে আজকে সেই জায়গায় বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে। এবং আমি লাস্টে এই যে আফটার দ্য রেভলিউশন, আমি পার্সোনালি যখন ম্যাম খালেদা জিয়ার সাথে বসেছিলাম, তো তখন আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, ম্যাম আপনি তো সরকার চালিয়েছেন, আমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন, তো আপনি কোন কোন দেশের সাথে আমরা এই সময় আসলে আমাদের গুড আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করা যায়। উনি ওইখানে বলেছিলেন যে বাংলাদেশের আসলে মানে দলীয় মানে স্টেট ধরনের কোনো কিছু নাই। তো উনি একটা সুন্দর কথা বলেছিলেন যে স্টেট আকারে যদি আমরা চিন্তা না করতে পারি, তাহলে এই ধরনের ভালনারেবিলিটির মধ্যে দিয়ে আমাদের আবার যেতে হবে। সো উই হ্যাভ নো ফ্রেন্ড অথবা উই হ্যাভ নো মানে এনিমি, আমাদের হলো ফ্যাক্ট বেসিসে কাজ করতে হবে। এখন আপনার যেটা আমাদের বর্ডারে যে জিনিসটা ঘটতেছে, আপনি এটা কি দিয়ে বিচার করবেন? আপনার এখানে তো শুধু সারাদিন ইন্ডিয়া বিরোধী স্লোগান দিলে এটা দিয়ে আপনি কোনো কিছু বিচার করতে পারবেন না। গতকাল বিএনপি একটা ভালো প্রোগ্রাম করেছে, জাগো বাহে তিস্তা, জাগো বাহে তিস্তা, তিস্তা নদীর পানি, এটা ফ্যাক্ট বেসিস যে আপনি ভাই আমার ন্যায্য পানি দরকার, আমি পানি পাইতেছি না, আপনি আমার বর্ডারে হলো সীমান্ত হত্যা করতেছেন, আমি ওইটার ন্যায্যতা পাচ্ছি না, বিচার পাচ্ছি না। এই জিনিসগুলো আমাদের নিউ ওয়ার্ল্ড স্টেজের যারা আছে, স্টেক হোল্ডার আছে, তাদের কাছে হলো নিয়ে আসতে হবে। সো আমি লাস্টে যেটা বলে শেষের দিকে যাব, সেটা হলো আমি যখন রাজু ভাস্কর্যের সীমান্ত হত্যার বিরুদ্ধে আন্দোলন করছিলাম, তো এটা নট দ্যাট বর্ডার কিলিং, আমার তখন চিন্তাটা ছিল ওই সময় হলো নাগরিকত্ব যে আইনটা ইন্ডিয়াতে হয়েছিল, এবং তারা লার্জ স্কেলে 20 লাখ পিপলকে বাংলাদেশে হলো ডিপোর্শন করার চেষ্টা করতেছিল। সো আমি যখন এই নিউজটা দেখছিলাম, তখন আমাদের মনে হয়েছিল আমরা যদি সেই জিনিসটা দাঁড়াইতে না পারি, ভবিষ্যতে আমাদের কপালে খুব দুর্গতি আছে। এবং সেখান থেকে পিপি কোর্সের অক্সফোর্ড ইউনিভার্সিটি, এবং উনি এসেছিলেন, তো উনি বলছিলেন যে মানে ওনার পরিচয় বলতে বলতে উনি বলছিলেন যে আমি মালালা ইউসুফদের ক্লাসমেট, অথবা ওয়ার্ল্ড নিয়ে কাজ করতেছি, অথবা আমার একটা প্রজেক্টে আমি ওয়ার্ল্ড ট্যুরে বের হয়েছি। তো উনি বললো যে উনি ব্যাক টু ইন্ডিয়া ছিল, তখন শাহিনবাগ মুভমেন্ট চলছিল। তো উনি বাংলাদেশে এসে খুবই সারপ্রাইজড হয়েছে যে এই ধরনের একটি ইনফ্লুয়েন্সিয়াল মুভমেন্ট চলতেছিল, বাট পিপল আর নট অ্যাওয়্যার অফ দ্যাট ম্যাটার, দ্যাট হোয়াটস হ্যাপেনিং। সো তার সাথে আবার গার্ডিয়ানের যারা মানে যারা সাংবাদিক দীর্ঘদিন ধরে যারা বর্ডার নিয়ে কাজ করছে, নিউ ইয়র্ক টাইমসের ওইটা একটা প্রতিনিধি দল এসেছিল। তো দে আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট টু ওয়ার্ক দ্য বাংলাদেশ, মানে এই বিষয়গুলো নিয়ে। ইভেন এগুলা নিয়ে এখন অনেক ধরনের পড়াশোনা, পিএইচডি হচ্ছে আমাদের ফরেন রিলেশনে। যদি ইয়াং জেনারেশন আপনারা যারা আছেন, এই বিষয়গুলো নিয়ে যদি আরো বেশি ইন্টারেস্টেড হন যে আসলে ইন্ডিয়ার এই বিষয়গুলো কি ঘটছে, মায়ানমারে কি ঘটেছে, রোহিঙ্গা ক্রাইসিস কেন হচ্ছে, অথবা সাউথ এশিয়া রিজনে কি কথা হচ্ছে, সেগুলো যদি আমরা দেখেছিলাম যে মাঝখানে পত্রিকায় এই ধরনের জিনিসগুলো, আমরা তারেক শামসুর রহমানের কিছু কিছু আর্টিকেল হলো তখন পত্রিকা পড়তাম, এই ধরনের লেখা তো এখন আসেই না একদম, মানে এই ধরনের লোকদের দিন দিন সংখ্যা কমে যাচ্ছে।
ফলত আমরা নিউ জেনারেশন এই জায়গাতে এগিয়ে আসা উচিত, এবং আমরা আশা করি যে ভবিষ্যতে বাংলাদেশকে যদি আমরা লিড দিই, সেখানে লিড দেওয়ার ক্ষেত্রে এই ফরেন পলিসির একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি আমরা জায়গাতে যেতে পারবো, এবং যেটার মধ্য দিয়ে 71 সালে যে সাব মেসিভ জায়গাতে ফরেন পলিসি নিয়ে যাওয়া হয়েছিল, 24-এর মধ্য দিয়ে আমরা কিন্তু রক্তের মাধ্যমে সেটা রিগেইন করেছি। সো আমাদের এটা এখন সামনে আমাদের কাছে বিষয়, আমরা কি সেটা আবার এই সংকটের মধ্যে ঠেলে দিব, নাকি এই যে আমাদের অর্জন রক্তের মধ্য দিয়ে অর্জন সামনের বাংলাদেশে এটা টেনে নিয়ে যাব, সেটা আসলে এই প্রশ্নটা আসলে আমাদের কাছে। So এই প্রশ্নটা আমাদেরকে ডিল করতে হবে, আমাদের জেনারেশনকে। আমরা যদি ডিল না করতে পারি, দ্য পিপল অফ বাংলাদেশ উইল কার্স ইউ।